সেদিনের রাতটার কথা আজও কাউকে ঠিকভাবে বলতে পারিনি আমি, কারণ যেদিন প্রথম ওই জায়গাটাকে দেখেছিলাম সেদিনের পর থেকে আমার জীবনটাই বদলে গিয়েছিল। আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে আমি জানলার বাইরে তাকাতে ভয় পাই, কারণ আমি জানি অন্ধকারের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে থাকে, চুপচাপ, নড়াচড়া না করে, শুধু তাকিয়ে থাকে আমার বাড়ির দিকে। আর সবচেয়ে ভয়ের কথা কি জানো? আমাদের গ্রামের লোকেরা আজও সূর্য ডোবার পরে ওই জায়গার নাম পর্যন্ত মুখে আনে না। ঘটনাটা শুরু হয়েছিল ঠিক ৩ মাস আগে। আমি তখন সদ্য কলেজ শেষ করেছি, শহরে চাকরির চেষ্টা করছিলাম, কিন্তু কিছু হচ্ছিল না। তাই বাধ্য হয়ে আবার গ্রামে ফিরে আসি। আমাদের গ্রামের নাম থলেশ্বরপুর। ছোট্ট একটা গ্রাম, চারপাশে বাঁশঝাড়, ধান ক্ষেত আর পুরনো পুকুরে ভর্তি। আমাদের বাড়িটা গ্রামের একদম শেষ প্রান্তে। বাড়ির ঠিক পাশেই ছিল একটা বিশাল ফাঁকা জমি। ছোটবেলায় ওই জায়গাটাকে নিয়ে অনেক গল্প শুনতাম। কেউ বলতা সেখানে রাতে গরু পুঁতে রাখা হয়েছিল, কেউ বলতা ওখানে এক সময় শ্মশান ছিল, আবার কেউ বলতা গভীর রাতে সেখানে আগুন জ্বলে ওঠে। কিন্তু আমি এসবকে পাত্তা দিতাম না। ছোটবেলা থেকেই আমি একটু জেদি ছিলাম, ভূত প্রেত এসব শুনলে হাসতাম। কিন্তু গ্রামে ফেরার প্রথম রাতেই বুঝেছিলাম কিছু গল্প শুধু গল্প নয়। সেদিনে রাত প্রায় 2টো হবে। ভূত নীরবতা। গরমের রাত হলেও কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি তখন ফোন দেখছিলাম। হঠাৎ আমাদের বাড়ির পিছন দিক থেকে একটা গরুর চিৎকার শুনতে পেলাম। এমন চিৎকার আমি জীবনে শুনিনি। মনে হচ্ছিল কেউ যেন গরুটাকে জীবন্ত কেটে ফেলছে। আমি চমকে উঠে বাইরে তাকালাম। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু চিৎকারটা আবার এল, এইবার আরো কাছে। আমি জানলা খুলেতেই একটা পচা গন্ধ নাকে এল। এমন গন্ধ যেন অনেক দিনের পচা মাংস। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি টর্চ নিয়ে বাইরে বেরোলাম। মা তখন ঘুমোচ্ছিল। কাউকে ডাকিনি, কারণ ভেবেছিলাম হয়তো শিয়াল কিছু একটা করেছে। বাড়ির পিছনের দিকে যেতেই বুঝলাম ব্যাপারটা অস্বাভাবিক। চারপাশ অদ্ভুত চুপচাপ, একটা ঝিনঝি পোকার আওয়াজও নেই, শুধু দূরে বাঁশঝাড়ে হাওয়ার শব্দ। আমি টর্চ জ্বালিয়ে সামনে ধরলাম, আর তার উপর আমার হাত থেকে টর্চটা পড়ে যাওয়ার মতো অবস্থা হলো। মাটির ওপর একটা গরুর কঙ্কাল পড়ে আছে। মনে হচ্ছিল কয়েক মিনিট আগে গরুটা বেঁচে ছিল। শরীরের মাংস নেই, শুধু হাড় আর রক্ত। কিন্তু আশেপাশে এক ফোঁটা রক্ত নেই। আমি ধীরে ধীরে পিছিয়ে গেলাম। ঠিক তখনই শুনলাম আমার পিছনে কেউ হাঁটছে। চপ চপ চপ, ভেজা মাটিতে হাঁটার শব্দ। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম। কেউ নেই। কিন্তু হঠাৎ টর্চের আলো নিজে থেকেই নিভে গেল। চারপাশ অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে খুব আস্তে একটা মেয়ের গলা। ওটা দেখেছিস? আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। গলাটা একদম কানের কাছে। আমি দৌড়ে বাড়ির দিকে পালাতে যাব, ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রেখেছে। বরফের মতো ঠান্ডা হাত। আমি চিৎকার করে পিছনে ঘুরলাম, কিন্তু কেউ নেই। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালো। সেই আলোতেই আমি দেখলাম ফাঁকা জমিটার একদম মাঝে খানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। লম্বা সাদা কাপড়, চুলগুলো পুরো মুখ দেখে রেখেছে। সে নড়ছে না, শুধু দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আমি চোখ সরাতে পারছিলাম না। ঠিক তখনই সে ধীরে ধীরে মাথাটা কাত করল, আর তারপর 1 পা, 2 পা, 3 পা, সে আমার দিকে হাঁটতে শুরু করল। কিন্তু তার পা মাটিতে লাগছিল না।
সে ভেসে আসছিল। আমি আর দাঁড়াইনি, পাগলের মতো দৌড়ে বাড়ির ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সারা শরীর কাঁপছিল। মা ঘুম থেকে উঠে ভয় পেয়ে গেল। কি হয়েছে রে? আমি হাঁপাতে হাঁপাতে সব বললাম, কিন্তু মা চুপ হয়ে গেল। তার মুখের রং বদলে গেল। কিছুক্ষণ পরে সে খুব আস্তে বলল, তুই ওকে দেখেছি? আমি অবাক হয়ে বললাম, মানে? মা দরজার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ও আবার ফিরেছে। সেই রাতে আর ঘুম আসেনি। ভোরের দিকে একটু চোখ লেগে ছিল, কিন্তু সকালবেলা ঘুম ভাঙতেই দেখি পুরো গ্রামে হইচই। বাড়ির পাশের জমিতে লোকজন ভিড় করেছে। আমি বাইরে বেরিয়ে গেলাম, আর যা দেখলাম সেটা দেখে আমার বুক কেঁপে উঠল। সেই গরুর কঙ্কালটা এখনো পড়ে আছে। গ্রামের লোকেরা ভয়ে ফিসফিস করেছে। একজন বলল, আবার শুরু হলো। আরেকজন বলল, আমি বলেছিলাম না ওই জায়গা ভালো না। আমি গ্রামের বুড়ো হারাধন কাকাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে এখানে? সে আমার দিকে তাকিয়ে বলল, রাতে কিছু দেখেছিস? আমি একটু ইতস্তত করে সব বললাম। কথা শেষ হওয়ার পর লোকটার মুখ সাদা হয়ে গেল। সে কাপা গলায় বলল, তুই ভাগ্যবান যে বেঁচে ফিরেছিস। আমার বুক ধড়ফড় করতে লাগলো। ওটাকে? হারাধন কাকা চারপাশে তাকিয়ে খুব নিচু গলায় বলল, ও মানুষ না। আমি চুপ করে রইলাম। লোকটা বলল, প্রায় 20 বছর আগে ওই জমিতে একটা মেয়ে মারা গিয়েছিল। কিভাবে? সে থেমে গেল। তারপর বলল, ওকে মেরে পুঁতে ফেলা হয়েছিল। শরীর ঠান্ডা হয়ে গেল। কে মেরেছিল? হারাধন কাকা মাথা নাড়ল। কেউ জানে না, কিন্তু যেদিন থেকে ওর লাশ ওই জমিতে পোতা হয়, সেদিন থেকে রাত হলেই অদ্ভুত ঘটনা শুরু হয়। আমি বললাম, কি রকম? লোকটা ফিসফিস করে বলল, গরু হারিয়ে যায়, রাতে কান্নার শব্দ আসে, আর যারা বেশি কৌতূহল দেখায় তারা পাগল হয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে এক বুড়ি বলে উঠল, ও এখনো নিজের শরীর খুঁজছে। কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। সারা দিন আমার মাথায় শুধু রাতের ঘটনাটাই ঘুরছিল, কিন্তু আসল ভয়টা শুরু হলো সেদিন রাতেই। রাত তখন 1টা। আমি জেগেছিলাম। হঠাৎ ঠক 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 জানলায় শব্দ। আমার বুক ধক করে উঠল। ধীরে ধীরে জানলার দিকে তাকালাম। প্রথমে কিছু দেখা গেল না। তারপর জানলার ওপাশে একটা মুখ ভেসে উঠল। সাদা, ফ্যাকাশে, চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটের কোণ পর্যন্ত কাটা। গেলাম। সে ধীরে ধীরে হাসাল। তারপর ফিসফিস করে বলল, আমার শরীরটা কোথায়? আমার শরীরটা কোথায়? কথাটা শোনার পর মনে হল আমার বুকের ভেতরের রক্ত জমে গেছে। আমি চিৎকারও করতে পারছিলাম না, শুধু স্থির হয়ে তাকিয়েছিলাম জানলার ওপাশে দাঁড়িয়ে থাকা ওই জিনিসটার দিকে। সে মানুষ না, কারণ মানুষের চোখ আমল হয় না, পুরো কালো, এক ফোঁটা সাদা নেই, আর তার ঠোঁটের কোণ থেকে কেমন কালচে রক্ত গড়িয়ে পড়ছিল। হঠাৎ সে নিজের মাথাটা অস্বাভাবিকভাবে বাঁকিয়ে ফেলল। হঠাৎ যেন গলার হাড় ভেঙে গেল। তারপর হাসতে লাগলো, হি 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 হি। আমি আর সহ করতে পারলাম না। চিৎকার করে পিছিয়ে গেলাম। মা পাশের ঘর থেকে দৌড়ে এল। কি হয়েছে? আমি কাঁপতে কাঁপতে জানলার দিকে আঙুল তুললাম, কিন্তু কেউ নেই। জানলার বাইরে শুধু অন্ধকার। মা আমার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বলল, ও তোকে দেখতে শুরু করেছে। আমি চেঁচিয়ে বললাম, মা, তুমি আগে থেকেই এসব জানো? মা চুপ। অনেক জোরাজুরি করার পর মা যেটা বলল সেটা শোনার পর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। মা বলল, আজ থেকে 20 বছর আগে ওই জমিতে একটা মেয়েকে খুন করা হয়েছিল। তার নাম ছিল নন্দিনী। আমি চুপ করে শুনতে লাগলাম। মেয়েটা এই গ্রামেরই ছিল, খুব শান্ত স্বভাবের, কিন্তু গ্রামেরই কিছু লোক ওর ওপর খারাপ নজর রাখত।
এক রাতে নন্দিনী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই ভেবেছিল পালিয়ে গেছে, কিন্তু কয়েকদিন পরে গ্রামের পাশের জঙ্গল থেকে ওর শরীরের কিছু অংশ পাওয়া যায়। আমার গা শিউরে উঠল। শরীরের কিছু অংশ মানে? মা নিচু গলায় বলল, ওকে টুকরো টুকরো করা হয়েছিল। ঘরের ভেতর হঠাৎ যেন ঠান্ডা হয়ে গেল। বাইরে বাতাসের শব্দ বাড়তে লাগল। মা বলল, কিন্তু পুরো শরীর কখনো পাওয়া যায়নি। গ্রামের লোকেরা বলতো, যে জায়গায় ওকে পুঁতে রাখা হয়েছে সেখানেই ওর আত্মা আটকে আছে। আমি গিললাম, তাহলে ওই জমিতে? মা ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, সেই রাতে আমি আর ঘুমোতে পারিনি। ভোরের দিকে একটু চোখ লেগেছিল, কিন্তু হঠাৎ একটা চিৎকারে ঘুম ভেঙে গেল। বাইরে লোকজন চেঁচামেচি করছে। আমি দৌড়ে বাইরে বেরোলাম, আর তারপর আমার বুকের ভেতরটা যেন থেমে গেল। আমাদের বাড়ির পাশের জমির মাঝখানে একটা গরুর মাথা পড়ে আছে। শুধু মাথা, পুরো শরীর নেই। চোখ দুটো বেরিয়ে এসেছে। চারপাশে মাছির ভন ভন। গ্রামের লোকেজন ভয়ে পিছিয়ে দাঁড়িয়ে। হারাধন কাকা কাপা গলায় বলল, ও ক্ষুধার্ত হয়ে উঠছে। ঠিক তখনই একজন চিৎকার করে বলল, ওই দেখ। সবাই তাকাল। জমির নরম কাদার ওপর একটা পায়ের ছাপ। মানুষের না, অস্বাভাবিক লম্বা। আর ছাপগুলো সোজা আমাদের বাড়ির দিকে গেছে। আমার বুক কেঁপে উঠল, কারণ শেষ পায়ের ছাপটা আমাদের দরজার সামনে। সেদিন দুপুরে গ্রামের কয়েকজন মিলে ঠিক করো একজন ওঝা ডাকা হবে। বিকেলের দিকে ওঝা এলো। লোকটার নাম ছিল ভবতোষ তান্ত্রিক। কালো ধুতি, গলায় হাড়ের মালা, কপালে সিন্দুর। সে জমিটার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর হঠাৎ কাঁপতে শুরু করল। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। সে চোখ খুলে ফিসফিস করে বলল, এখানে শুধু আত্মা নেই। আমি জিজ্ঞেস করলাম, তাহলে? লোকটা ধীরে ধীরে বলল, এখানে পিশাচ জেগে উঠেছে। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। ভবতোষ বলল, যে মেয়েটাকে মারা হয়েছিল, মৃত্যুর আগে তার ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়। সেই রাগ, সেই যন্ত্রণা তাকে বদলে দিয়েছে। ঠিক তখনই হাওয়া জোরে বইতে শুরু করল। চারপাশের বাঁশঝাড় কাঁপতে লাগল। ভবতোষ হঠাৎ চিৎকার করে উঠল, ও এখানে আছে। আমার বুক ধরফর করতে লাগল। সে মাটিতে সিন্দুর ছড়িয়ে মন্ত্র পড়তে শুরু করল। কিন্তু কয়েক সেকেন্ড পরেই হঠাৎ যে পিশাচ জেগে উঠেছে, হঠাৎ সে থেমে গেল। তার চোখ বড় বড়। মনে হচ্ছিল সে আমাদের পিছনে কিছু দেখছে। আমরা ধীরে ধীরে পিছনে তাকালাম, আর তারপর আমার পা অবশ হয়ে গেল। জমির একদম শেষ মাথায় নন্দিনী দাঁড়িয়ে, সাদা কাপড়, চুল, পুরো মুখ ঢেকে রেখেছে। সে একদম স্থির। কিন্তু এবার একটা জিনিস স্পষ্ট দেখা যাচ্ছিল। তার দুই হাত রক্তে ভেজা। ভবতোষ কাঁপা গলায় বলল, চোখ নামাস না, ওর চোখে তাকাবি না। কিন্তু ঠিক তখনই নন্দিনী ধীরে ধীরে মাথা তুলল। চুল সরে গেল, আর আমি তার মুখটা দেখলাম। মুখের ডান দিকটা পুরো ছেঁড়া, একটা চোখ নেই। গাল থেকে হাড় বেরিয়ে আছে। সে আমার দিকে তাকিয়ে হাসল। তারপর অসম্ভব দ্রুত গতিতে আমাদের দিকে ছুটে এলো। সবাই চিৎকার করে পালাতে শুরু করল। আমি দৌড়াতে যাব, ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার পা ধরে ফেলেছে। আমি নিচে তাকালাম। কাদা থেকে একটা হাত বেরিয়ে আমার পা চেপে ধরেছে। পচা হাত, নখগুলো অস্বাভাবিক বড়। আমি চিৎকার করে উঠলাম। হঠাৎ ভবতোষ একটা মন্ত্র পড়ে আগুন ছুড়ে মারল কাদার দিকে। সঙ্গে সঙ্গে হাতটা মিলিয়ে গেল। আমরা কোনো মতে বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করলাম। বাইরে তখন ঝড় শুরু হয়েছে, আর সেই ঝড়ের মধ্যে কেউ দরজায় আঁচড় কাটছে,
খরররর খরররর। বতস বলল, আজ রাত খুব খারাপ। হঠাৎ ধাম, দরজায় জোরে আঘাত। আবার ধাম ধাম। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ দরজা ভাঙার চেষ্টা করেছে। তারপর একটা মেয়ের গলা, দরজা খোল। আমার বুকের ভেতরটা কাঁপছিল। ভবতোষ মন্ত্র পড়েছিল। কিন্তু ঠিক তখনই বাড়ির সব আলো নিভে গেল। অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে খিলখিল হাসি, একদম ঘরের ভেতর থেকে। আমার গা ঠান্ডা হয়ে গেল, কারণ সেই হাসিটা বাইরে থেকে আসছে না, ঘরের ভেতরেই কেউ হাসছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো। 1 সেকেন্ডের জন্য ঘর আলোয় ভরে উঠল। আর সেই আলোতেই আমি দেখলাম ঘরের কোণায় নন্দিনী দাঁড়িয়ে। সে ধীরে ধীরে আমার দিকে তাকাল। তারপর নিজের মুখটা দুহাতে ধরে টানতে শুরু করল। চামড়া ছিঁড়ে যেতে লাগলো, রক্ত পড়তে লাগলো মেঝেতে। মা চিৎকার করে জ্ঞান হারাল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে। নন্দিনী এবার ফিসফিস করে বলল, আমাকে কেন বাঁচাওনি? হঠাৎ সে আমার সামনে এসে দাঁড়াল। বরফের মতো ঠান্ডা গন্ধ, পচা মাংসের গন্ধ। আমি শ্বাস নিতে পারছিলাম না। সে আমার কানের কাছে মুখ এনে বলল, যারা আমাকে মেরেছিল তারা এখনো বেঁচে আছে। তারপর হঠাৎ মিলিয়ে গেল। ঘরের বাতি আবার জ্বলে উঠল। ভবতোষ হাঁপাচ্ছিল। সে বলল, ও প্রতিশোধ চায়। আমি জিজ্ঞেস করলাম, কাদের ওপর? ভবতোষ বলল, যারা ওকে মেরেছিল আর যারা সত্যিটা লুকিয়েছিল। হারাধন কাকা কাঁপা গলায় বলল, কিন্তু তারা তো এখন গ্রামের সবচেয়ে ক্ষমতাবান লোক। ভবতোষ তার দিকে তাকান। তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। সেই রাতের পর থেকে গ্রামের একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে মারা গেল শম্ভু মল্লিক, গ্রামের প্রভাবশালী লোক। রে গলা কাটা অবস্থায় পাওয়া গেল। দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি ফিরে এসেছি। তারপর 2 দিন পরে নিখোঁজ হল আরেকজন। তার লাশ পাওয়া গেল সেই জমির নিচে, শুধু হাড়। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সন্ধ্যা নামলেই সবাই দরজা বন্ধ করে দিত। কিন্তু আমি বুঝতে পারছিলাম নন্দিনী আমাকে ছাড়বে না, কারণ প্রতি রাতে সে আসত, জানলার বাইরে দাঁড়িয়ে থাকত। কখনো হাসত, কখনো কান্দ, কখনো ফিসফিস করে বলত, আমার শরীরটা খুঁজে দে। এক রাতে আমি আর সহ্য করতে পারলাম না। আমি ঠিক করলাম সত্যিটা জানতেই হবে। আমি হারাধন কাকার কাছে গেলাম। অনেক চাপ দেওয়ার পর সে ভেঙে পড়ল। সে জানাল 20 বছর আগে গ্রামের 4 জন লোক মিলে নন্দিনীকে ধরেছিল। তারপর ওর উপর অত্যাচার করে মেরে ফেলে। কিন্তু আসল ভয়ের কথা ছিল অন্য। ওরা নন্দিনীর শরীর টুকরো টুকরো করে আলাদা আলাদা জায়গায় পুঁতে দেয়। আত্মা কখনো শান্তি না পায়। আমার গা শিউরে উঠল। তাহলে এখন? হারাধন কাকা কাঁদতে কাঁদতে বলল, ওর সব শরীর একসঙ্গে কবর দিতে হবে, নইলে ও থামবে না। সেদিন রাতেই আমি, ভবতোষ আর হারাধন কাকা মাটি খুঁড়তে শুরু করলাম। ঝড় হচ্ছিল, বজ্রপাত, আর চারপাশে কেমন একটা কান্নার শব্দ। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ কোদাল একটা শক্ত জিনিসে লাগল। আমরা মাটি সরালাম, আর তারপর একটা মানুষের হাত বেরোল, পচা, কালো। মায়ের গলায় থাকা লাল চুড়ি এখনো হাতে। হারাধন কাকা কাঁদতে শুরু করল। নন্দিনী। ঠিক তখনই পুরো জমি কাঁপতে শুরু করল। চারপাশে হাজারটা গলার চিৎকার, আর কুয়াশার মধ্যে নন্দিনী দাঁড়িয়ে। কিন্তু এবার সে আগের মতো ভয়ঙ্কর না। তার চোখ দিয়ে রক্তের বদলে জল পড়েছে। সে ধীরে ধীরে বলল, আমাকে মুক্তি দাও। আমরা বাকি শরীরের অংশগুলো খুঁজে বের করলাম। তারপর গ্রামের শ্মশানে সব একসঙ্গে দাহ করা হলো। আগুন জ্বলতে শুরু করতেই চারপাশের ঝড় থেমে গেল। হাওয়া শান্ত। নন্দিনী দূরে দাঁড়িয়েছিল। সে আমার দিকে তাকিয়ে আস্তে হাসাল। এই প্রথম তার মুখে শান্তি দেখলাম।
তারপর সে ধীরে ধীরে মিলিয়ে গেল, একদম কুয়াশার মতো। সেদিনের পর ওই জমিতে আর কখনো কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে আমি ঘুম ভেঙে শুনতে পাই বাইরে কেউ হাঁটছে, চপ চপ চপ। আর এখন আমার মনে হয় সব আত্মা মুক্তি পায় না, কিছু আত্মা শুধু অপেক্ষা করে অন্ধকার ফিরে আসা। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম আরও বাস্তব হন্টেড গল্প নিয়ে আমি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব।